প্রিয় সুধী, প্রিয় শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা দেখছেন দৈনিক আড্ডাবাজি পর্ব 32। আপনারা যে যেখানে যে অবস্থায় দৈনিক আড্ডাবাজি দেখছেন, সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমার সাথে অতিথি হিসেবে এসেছেন একজন কবি, একজন লেখক, একজন ঔপন্যাসিক, মাহফুজা অনন্যা। তার সাথে অনেক অনেক কথা বলবো, আড্ডা দেব, গল্প করব। তো আজকের যে সম্মানিত অতিথি মাহফুজা অনন্যা, তার কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, ভালো লাগা মন্দ লাগা জানতে চাওয়া থাকলে আপনারা মন্তব্যের ঘরে লিখে জানাবেন, আমি তুলে ধরবো আজকের সম্মানিত অতিথির কাছে। তো দৈনিক আড্ডাবাজির আমার এই আড্ডাবাজির আয়োজনের নিয়ম অনুযায়ী যিনি অতিথি থাকেন তার ছোট্ট একটা পরিচয় পর্ব পাঠের পরেই আড্ডা শুরু হয়। তো আমি চলে যাচ্ছি আজকের অতিথির পরিচিতি পর্বে। আধুনিক বাংলা কবিতার জনপ্রিয় এবং মনোপ্রিয় একটি নাম মাহফুজা অনন্যা। বাংলাদেশের প্রায় সবকটি পত্রিকায় তার কবিতা প্রকাশিত হয়েছে। তার জন্ম কুষ্টিয়া জেলায়, ঢাকায় বসবাস। এখন পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা 8টি। তার মধ্যে 6টি কবিতার বই, একটি উপন্যাস এবং একটি গল্প গ্রন্থ। তার কবিতার বইসমূহ সোনালী অশোক 2018, কামর্তনগরের কামিজ 2019 এবং নাভির কান্না 2020, আশিদুররা চুম্বন 2021, ত্রিভুজ ফুল শনিবারে ফুটে 2022। এছাড়া আরো একটি কবিতার বই বুকে নাচে জোড়া ময়ূর 2024। তার উপন্যাস গ্রন্থটি হলো কীর্তন খোলা 2023, সীসার পালক তার গল্প গ্রন্থ 2025। মাহফুজা অনন্যার লেখায় প্রেম, বিচ্ছেদ, নাগরিক জীবন, সমসাময়িক বিষয় এবং দেশ ভাবনা প্রাধান্য পায়। এ পর্যন্ত মাহফুজা অনন্যার প্রতিটি বই ব্যাপক পাঠক নন্দিত হয়েছে। লেখালেখির জগতে নিজস্ব স্টাইল, শব্দ এবং বিষয় নির্মাণে মাহফুজা অনন্যা একজন সফল কবি, কথাসাহিত্যিক ও ঔপন্যাসিক। লেখালেখিকে তিনি ধ্যান, জ্ঞান এবং পেশা হিসেবে বেছে নিয়েছেন। তো নেশায় পেশায় একজন কবি, লেখক, সাহিত্যিককে আমরা আমি পেয়েছি আজকের আড্ডায়। তো চলে যাচ্ছি, কেমন আছেন এবং শ্রোতা দর্শকদের সাথে আপনার কুশল বিনিময় করি। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো, এই এখনো বেঁচে উঠতে আছি, সুস্থ আছি বিধায় আপনাদের সাথে আড্ডা মারার চেষ্টা করছি বা পারছি আর কি। তো যাই হোক, যেহেতু শ্রোতা দর্শক যারা যুক্ত হয়েছেন, আজকের যিনি অতিথি আছেন, সম্মানিত অতিথি মাহফুজা অনন্যার কাছে কোনো প্রশ্ন থাকলে, জানতে চাওয়া, ভালো লাগা থাকলে মন্তব্যের ঘরে লিখে জানাবেন, তুলে ধরবো। তো আপনার কাছে প্রথমেই আড্ডাবাজির মাধ্যমেই যেটা জানতে চাই যে আপনার এই যে লেখালেখি, কবিতা লেখা বা উপন্যাস, গল্প, তো এই কবিতা লেখার পথ চলাটা কখন কিভাবে আর কি শুরুটা হলো, শুরুর গল্পটা একটু শুনুন। আসলে শুরুটা যেভাবে হয়েছে সেটা আসলে নির্দিষ্ট কোনো বয়সে না। সেই ছোটবেলা থেকেই আচ্ছা। একটু ভালো লাগতো কবিতা কিংবা গল্প উপন্যাস পড়তে। সেই ভালো লাগা থেকেই যখন বুঝতে পারলাম যে নিজের মনের কষ্ট, নিজের মনের সুখগুলাকে আমিও ধরতে চাই বা একটা আহ, উম, প্রকাশ প্রকাশ করতে চাই কোনো একটা মাধ্যমে, ঠিক তখনই লেখালেখি বা কবিতার মতো কিছু আমার লেখনীর মধ্যে এসে ধরা দেয়। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে যে শব্দ বা বাক্যের মাধ্যমে আমি আমার অনুভূতিকে বাঁধাই করে রাখতে চাই, মনে হয় সংক্ষেপে সেটা বলতে পারি। তো এভাবে সেটাই। আপনার পথ চলাটা তো শুরু হলো আপনার পরিচিতি পাঠ করতে গিয়ে। আমি আর কি যেটা বললাম যে নেশা এবং পেশায় আপনি একজন সাহিত্যিক, কবি। তো নেশাটা তো প্রথমে বা ভালো লাগা, শখ বা অনুভূতির জায়গাটা প্রকাশের জন্য শুরু করলেন। তো এটা পেশায় নেবেন কখন অনুভব করলেন আর কি, বা কখন থেকে আর কি শুরু করলেন বা ভাবলেন যে আমি এটাকে পেশা হিসেবে নিতে চাই? লেখালেখিটা আসলে পেশারই বটে, নেশারই বটে। পরবর্তীতে যখন একজন লেখক নিয়মিতভাবে চর্চা করে যাচ্ছেন, লিখে যাচ্ছেন, একের পর এক বই আসছে, তখন ওইখান থেকে যখন সৃজনশীল কাজের স্বীকৃতি স্বরূপ কোনো কিছু সম্মান বা সম্মানী যাই বলেন আসতে শুরু করে, তখন একজন লেখকের ভেতরে আসলে পেশার ভাবনাটা চলে আসে যে এটাকেও তো আমরা পেশা হিসেবে নিতে পারি। তো ঠিক সেই মুহূর্তটাই চলছে আমার মোটামুটি লেখা থেকে। এই এই সময়ে যারা কিছু কিছু কি বলবো এটাকে, রয়্যালটি পাচ্ছে বা একটু সম্মানই পেশার পাচ্ছে। মধ্যে ঢুকে গেছে, ঠিক আমিও কিছুটা পেশা হিসেবেই নিয়েছি।
কারণ লেখালেখি থেকে আচ্ছা, বেশ ভালো সম্মানী বা সম্মান পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, বাহ! এটা এটা চমৎকার ব্যাপার এবং খুবই, খুবই খুশির সংবাদ। তো আমি এই সাথে একটু লিঙ্ক আপ করতে চাই। মানে জানতে চাওয়ার জায়গা থেকে যে তরুণরা আরো লিখছে, আপনারও অনেক তরুণ আছে যারা লিখছে বা আপনার সমবয়সী আছে বা আপনার চেয়ে জ্যেষ্ঠও আছে। তারা হয়তো এখনো পেশা হিসেবে নেবে সেই সাহসটা করতে পারছে না। তো পেশা হিসেবে নিলে এটা দিয়ে কি আসলে পেট চলবে বা রুজি-রুটি হবে বলে কিনা আপনার কি মনে হয়? এখন পর্যন্ত আম আ যে সম্মানী বা সম্মান আপনি পাচ্ছেন লেখালেখি থেকে তাতে কি সম্ভব? আ সম্ভব বললে আমি ১ম এই বলব না। কারণ লেখালেখি আচ্ছা। বা সৃজনশীল কাজকে কখনোই ১ম ১ম শ্রেণীর পেশা হিসেবে চিন্তা করা বা ভাবনা ঠিক ঠিক হয় না বা ঠিক হবে না। কারণ একজন লেখক বা কবির মূল কাজ হচ্ছে শব্দকে লালন করা এবং শব্দের মাধ্যমে মানুষের হৃদয়ে অনুরণন সৃষ্টি করে অ্যাম একটি অ্যাম একটি অন্যরকমভাবে মানুষের হৃদয়ে বেঁচে থাকার প্রেরণাটা আ উম বেঁচে থাকার ইচ্ছেটাই সবচেয়ে বড় ভূমিকা কাজ করে। সেক্ষেত্রে এই না এর ভিতরে লেখালেখিকে আমি প্রধান একটু পেশা হিসেবে ইন্টারাপ্ট নেয়া করতে চাই। যাবে না। আপনি হ্যাঁ, হ্যাঁ, না আমি একটু ইন্টারাপ্ট করতে চাই বা যুক্ত করতে চাই যেটাই বলেন। সেটা হচ্ছে অবশ্যই। আপনি বলছেন যে ১ম পেশা হিসেবে নেওয়া উচিত নয় বলে আপনি মনে করছেন। সেটা কি শুধুমাত্র আমাদের এই আবহাওয়া বা আমাদের পরিবেশের বা আমাদের দেশের জন্য নাকি সারা বিশ্বব্যাপী আপনি এটা বলতে চাচ্ছেন? কারণ আমরা বিশ্বের বিভিন্ন দেশে দেখি একজন লেখক বা ক্রিয়েটিভ পারসন তিনি তার এটাকেই পেশা হিসেবে নিয়েছেন এবং খুব সুন্দর এবং সচ্ছল জীবনযাপন করছেন। আসলে আমাদের দেশ এবং বাইরের দেশ দেশের মধ্যে যে যারা সাহিত্যের পথে আছে বা সাহিত্য নিয়ে কাজ করছে, সৃজনশীল কাজ করছে, তাদের মধ্যে বেশ পার্থক্য আছে। আমরা সমাজ থেকে যে সুবিধা পাই না, রাষ্ট্র থেকে যে সুবিধা পাই না, বাইরের দেশগুলিতে সেই বিষয়গুলিতে খুব ভালো সুবিধা পাই। যেমন আমাদের দেশের একজন শিক্ষক আ সমাজ গড়ার কারিগর হয়েও ও সব সর্বনিম্ন বেতনে তিনি ছাত্রদের পড়ান বা কাজ করেন। আর বাইরের দেশে একজন শিক্ষকের কিন্তু সম্মান বা বেতন যেদিক থেকেই আপনি চিন্তা করেন না কেন, আমাদের দেশের তুলনায় অনেক গুণ বেশি। সেক্ষেত্রে আমাদের দেশের প্রেক্ষাপটে একজন সাহিত্যিককে অবশ্যই লেখালেখিকে সৃজনশীলতার মাধ্যমে যদি কিছু আসে, সেটা খুবই পজিটিভ এবং আসতে শুরু করেছে সেটাও না ইতিবাচক এটা অবশ্যই না হিসেবে এটা ধরা যায়। খুবই ইতিবাচক কিন্তু এটাকে ইতিবাচক প্রধান এবং পেশা, ভালো লাগার জায়গা। হুম। প্রধান কাজ বা প্রধান পেশা হিসেবে সবার জন্য এটা ফেভার নেওয়া উচিত করবে না। নয়। হ্যাঁ, হ্যাঁ। না এবার আমি বুঝতে পেরেছি ক্লিয়ারলি। তো সাথে একটু আপনার পরামর্শও নিয়ে নিই যে আপনার কি মনে হয় আমাদের সমাজে এটা একটা সুপ্রতিষ্ঠিত এবং প্রধান পেশা হিসেবে নেওয়ার জন্য কি আ উদ্যোগ বা পরামর্শ আপনার থাকবে? সেটা রাষ্ট্রীয়ভাবে বা ব্যক্তি পর্যায়ে বা প্রকাশনা পর্যায়ে? আমরা অবশ্যই চাই যারা আমরা সৃজনশীল কাজের সাথে আছি, লেখালেখিতে আছি, আমরা যারা কবি বা লেখক লিখছি, দিনের অথবা রাতের অনেকটা সময় আমরা এই লেখালেখির পিছনে ব্যয় করছি। আমাদের প্রতি সুদৃষ্টি দেওয়ার সংস্কৃতি মন্ত্রণালয় কিংবা দেশের রাষ্ট্রের যারা প্রধান আছেন, অবশ্যই যেন যারা লেখালেখি করে তাদের উপর একটু হলেও সুনজর দেন। যাতে এখান থেকে এমনও কেউ আছে প্রধান পেশা হিসেবে নিতে পারে। কারণ এখানে তো তিনি পর্যাপ্ত সময় দিচ্ছেন। হুম। আচ্ছা, ব্যাপারটা মোটামুটি আরকি বুঝলাম যে রাষ্ট্রীয় সাহায্য সহযোগিতার যেমন ব্যাপার আছে, আরো একটা ব্যাপার বোধহয় একটু থেকে যায়। সেটা হচ্ছে আমাদের পাঠক তৈরির ব্যাপারটাও থাকে। সেই মাপের পাঠক এবং মন মনন। তো যাই হোক সেই আলাপ গেলে আমাদের এই এক আলাপেই আয়োজন শেষ হয়ে যাবে। আরো অনেক আলাপ করবার আছে আপনার সাথে। আপনার কবিতা শুনবো, বই নিয়ে কথা হবে। তার আগে আরেকটু যেহেতু প্রতিবন্ধকতা এবং শুরু হলো আড্ডাটায়, আপনি একজন নারী হিসেবে আমাদের সমাজ এবং দেশে বা পরিস্থিতিতে আ আ প্রতিকূলতার সম্মুখীন হতে হয়। তো আপনার এই সাহিত্যের যে ছোট বড় যে জার্নিটা হলো, একজন নারী হিসেবে আপনার কি প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে বলে আপনি মনে করেন? বা হয়নি, আপনি কি মনে করেন?
আসলে কবিতা কিংবা উপন্যাস, গল্প যাই লিখি না কেন, আপনি বলেছেন নারী লেখক হিসেবে প্রতিবন্ধকতা। তো আমার আসলে প্রতিবন্ধকতা আমার পরিবার থেকেই আছে, ছিল এবং আছে। আমার মনে হয় এটা থাকবে, কারণ যতদিন আমি লিখবো আমার পরিবার, সমাজ, রাষ্ট্র কেউই আমাকে পুরোপুরি সুনজর দিচ্ছে না, বা হয়তো ভবিষ্যতেও সুনজর পাবো কিনা সে বিষয়ে আমি খুবই সন্দিহান। আর আহ, এই বিষয়ে আমার অনেক কথা শুনতে হয়েছে। যেমন পরিবার থেকেই বলা হয় যে লেখালেখি করে কি পেট চলে? আসলে এই লেখালেখি করে তো পেট চলে না, কিংবা যেটা আগের কথাই বললাম যে প্রধান পেশা হিসেবেও আমরা প্রথমে নিতে পারি না। তো এখান থেকে আমাদের অনেক কথা শুনতে হয়। তাছাড়া সমাজে এখনো লেখকদেরকে, বিশেষ করে নারী লেখকদেরকে খুব একটা পজিটিভ দৃষ্টিতে দেখা হয় না, যেখানে আমাদেরকে প্রতিনিয়তই কথা শুনতে হয় যে আহ, মানে একটু অন্ধকারাচ্ছন্ন দৃষ্টি নিয়ে তারা তাকায়। যদিও আমরা আলোর পথে হাঁটি, কিন্তু তাদের দৃষ্টিভঙ্গিটা একটু অন্ধকারের, একটু জটিল চিন্তা নিয়ে তারা আমাদের দৃষ্টি দেন আমাদের প্রতি। কিন্তু আমি মনে করি একজন লেখক বা কবির প্রাপ্তিও কম না। যে আচ্ছা, প্রাপ্তিও কম হ্যাঁ। না। যখন একজন পাঠক একজন লেখকের একটা লাইনও মনে রাখে কিংবা পাঠ করে তৃপ্তি পায়, সেইটুকুই একজন কবি বা লেখকের একটি আনন্দের জায়গা, কিংবা আহ হ্যাঁ, একটি মানে পাঠকের প্রাপ্তি মনে অদৃশ্য প্রাপ্তি একটি সেতুর নির্মাণ করে তার পাঠকের মনে হ্যাঁ, জায়গা করে সেতু নেওয়া, বন্ধন এটি বড় প্রাপ্তি। জায়গা করে নাও। আপনি যেহেতু প্রাপ্তির কথা বললেন, একটু আপনার কাছ থেকে জেনে আসি যে প্রাপ্তি বলতে আমরা, আপনি যেটা বললেন এরকম, এটা যেমন একটা প্রাপ্তি, যাকে বলে আর কি নিরেট ভালোবাসা, যে আমি লিখেছি বা একটা ছবি এঁকেছি, আমি গান গেয়েছি, আমার শ্রোতা, পাঠক বা দর্শক আমাকে মন উজাড় করে ভালোবাসা দিয়েছে, আমার কাজটাকে মনে রেখেছে, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। সেটা যেমন প্রত্যেকটা শিল্পী, কবি, সাহিত্যিক বলেন বা উপলব্ধি করেন, লালন করেন হৃদয়ে, সেখানে আরো কিছু প্রাপ্তি থাকে। যেমন রাষ্ট্রীয় প্রাপ্তি, বিভিন্ন সাংগঠনিক প্রাপ্তি, অর্থনৈতিক প্রাপ্তি, এরকম বিভিন্ন প্রাপ্তির ব্যাপার থাকে। তো আপনি কি সেই সব প্রাপ্তিকেই মুখ্য করে তুলবেন, নাকি আপনি এই যে বললেন যে আমি যে কাজটা করছি এই কাজের বিনিময়ে আমার যে পাঠক আমাকে ভালোবাসা দিচ্ছে, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি, আপনি কোনটাকে প্রেফার করবেন সবার আগে? আসলে লিখতে আসলে আমি যে বিষয়টা উপলব্ধি করেছি বা এখনো করি, যে কোনো সংগঠন আমাকে কি পুরস্কার দিল কিংবা কি পুরস্কারের জন্য মনোনীত করলে সেইটা বড় বিষয় নয়। আমাকে খুব ভালো করে সমাজের কথা, দেশের কথা, রাষ্ট্রের কথা লিখে যেতে হবে। এখানে বেঁচে থাকতে আমি কি পেলাম, এটা বড় বিষয় না। তবে বেঁচে থাকতেই যদি কিছু পাঠক তৈরি হয়ে যায়, এটাই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। কোনো আচ্ছা, রাষ্ট্রীয় আচ্ছা, তার মানে সম্মাননা কিংবা কোনো সংগঠনের সম্মাননার চেয়েও আমার কাছে পাঠকের তৃপ্তিটাই সবচেয়ে বড় বড় প্রাপ্তি বড় আমার বড় কাছে বড় মনে হয়। প্রাপ্তি, প্রাপ্তি। হ্যাঁ, তার মানে বুঝতে পারলাম যে আপনার কাছে ভালোবাসাটাই মূল উদ্দেশ্য। আমি যে কাজটা করছি, এই কাজের জন্য আমাকে যে ভালোবাসা দিচ্ছে মানুষ, এটাই আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। এটা শুনে খুবই ভালো লাগলো। তো আলাপচারিতার প্রশ্নের তালিকা দীর্ঘ আছে। জানি না কতদূর আর কি আমি জিজ্ঞাসা করতে পারবো, এবং সময়ের একটা ব্যাপার থাকে। ফাঁকে আপনার একটা কবিতা শুনতে চাই। তো কি কবিতা শোনাবেন? আপনার কি কবিতা শোনাবেন আচ্ছা, প্রথমে? কবিতায় যাই একটু। হ্যাঁ। কোনো বই থেকে শোনাচ্ছেন নাকি একদম নতুন লেখা? নতুন লেখায়। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, কবিতার নাম রক্তাক্ত আয়নার ইনস্টলেশন। আচ্ছা, আচ্ছা, চলুন। একটা নষ্ট ঘড়ি প্রতিদিন আমাকে সময় শেখায়। যে মুহূর্তে তুমি মুখ ফিরিয়ে নাও, সেই মুহূর্তেই জন্ম নেয় এক বিকৃত চাঁদ, যার আলোয় কেবল জেগে থাকে হেরে যাওয়া প্রতিচ্ছবি। আমি তাকিয়ে থাকি পলিথিন মোড়ানো অনুভূতির দিকে, যেখানে তোমার নাম নেই, শুধু আছে কিছু অসমাপ্ত বাক্য, যা পড়ে শেষ করা যায় না, কারণ প্রতিটি শব্দেই তুমি নেই। একটা চেয়ার যেখানে তুমি বসনি কোনোদিন, সে এখন জড় বস্তু নয়, বরং এক অসীম অপেক্ষার স্থির প্রতিমা। আমার চোখে আজকাল স্বপ্ন নয়, কেবল অবহেলার রিল চলতে থাকে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফ্রেমে তোমার অদৃশ্যতা হয়ে ওঠে প্রধান চরিত্র, আর আমি একজন হেমলেটহীন নাট্যকার,
যার কাগজে কেবল হাহাকার আর শব্দহীন নীরবতা। বাহ! একটি কবিতা সুন্দর একটা বললাম। দারুণ, হ্যাঁ, দারুণ একটা কবিতা আমরা শুনলাম। এই কবিতার প্রেক্ষিতে আপনার কাছে একটা জানতে চাওয়া আছে। তার আগে একটু শ্রোতা দর্শকদের সাথে আলাপ করে নিই। শ্রোতা দর্শক মণ্ডলী, আপনারা যারা দেখছেন দৈনিক আড্ডাবাজি ৩২, আজকের আড্ডাবাজির আমার এই আয়োজনে আজকে অতিথি হিসেবে এসেছে একজন গুণী এবং সম্মানিত কবি, লেখক এবং ঔপন্যাসিক মাহফুজা অনন্যা। তার কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে, জানতে চাওয়া, ভালো লাগা, মন্দ লাগা থাকলে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। আমি তুলে ধরবো। আর যারা যুক্ত হচ্ছেন বা মাঝে মাঝে ঢুঁ মেরে যাচ্ছেন, আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অশেষ অশেষ কৃতজ্ঞতা। ১ মিনিটের জন্য হলেও আপনাদের মূল্যবান সময় ব্যয় করে এই ছোট্ট আয়োজনটায় যে আপনারা ঢুঁ মারছেন, এজন্যই অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। তো যাই হোক, সেই কবিতার প্রেক্ষিতে প্রশ্নের আগে ছোট্ট একটু আগের টপিকের জায়গা থেকে আপনার পরামর্শ শুনতে চাই, বা আপনি কি বলতে চান? তরুণ অনেক নারী যারা লেখালেখি করছেন, তারাও তো এরকম বিভিন্ন সময়ে পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত জীবনে বিড়ম্বনার শিকার হচ্ছেন। তো এই শিকারটা বা ওই বিড়ম্বনাগুলোকে সামলানোর জন্য একটা মানে বিরাট মনোবল বা মনোশক্তির দরকার। যেটা আপনি অর্জন করতে পেরেছেন বিধায় এখনো লেগে পড়ে আছেন। এখনো গাইছেন যে বা কবিতা আমার নেশা, কবিতা আমার পেশা। সেই সাহস আপনার ভেতরে তৈরি হয়ে গেছে। তো যারা দুর্বল মনের কিন্তু তারা চাচ্ছে বা শুরু করেছে, তাদেরও এরকম বিড়ম্বনায় বা এরকম কথার নিন্দায় বা বিভিন্নভাবে পিছু টেনে ধরছে সমাজ, পরিবার বিভিন্ন সময়ে। তাদের উদ্দেশ্যে আপনি ছোট করে কি বলবেন? আসলে মনে রাখতে হবে সবসময় সায়েন্সের একটি কথা আছে, অর্থাৎ বিজ্ঞানী নিউটন বলেছেন প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কেউ যদি আমাকে ফেলে দেওয়ার জন্য ধাক্কা দিতে চায়, তো আমাকে তার দ্বিগুণ শক্তি দিয়ে উঠে দাঁড়ানোর ক্ষমতা রাখতে হবে। ঠিক এইটা মাথায় রাখলে আশা করি আর কেউ লেখালেখি থেকে বিচ্যুত হবে না। অর্থাৎ লেখালেখিকে বাহ! কেউ যদি পছন্দ করে, তার মনের মধ্যে বা তার ভালো লাগা থেকে কাজ শুরু করে, তো যত বাধাই আসুক তাকে আমি বলবো লেগে থাকুন, লেগে থাকুন। একসময় অবশ্যই সফলতা বলেন, মানে লেখালেখিতে সফলতা অথবা পাঠকের সুদৃষ্টি পাবেন। বাহ! বাহ! আ ভালো লাগলো। খুব সংক্ষেপে আপনি খুব শক্তিশালী কিছু কথা বললেন। ভালো লাগলো। এখন আপনার কবিতার প্রেক্ষিতে যেই ব্যাপারটা নিয়ে আপনার সাথে একটু আড্ডা দিতে চাই বা জানতে চাই আমি, যে ব্যাপারটা যে আপনার কবিতাটা তো আর ঠিক গতানুগতিক আমরা বলতে পারছি না। তো এখন যেটা আমরা শুনি একটা শব্দ বা একেকজন একেকভাবে মূল্যায়ন করে, যে পোস্ট মডার্ন কবিতা নিয়ে আপনার ভাবনার জায়গাটা কি? যদি আমাদের সাথে আপনি শেয়ার করতেন। আচ্ছা, পোস্ট মডার্নিজম কিংবা শুধু মডার্নিজম, দুইটি হুম, ধারার প্রতি কিন্তু আমার সমান আকর্ষণ রয়েছে। কারণ মডার্নিজম আমাকে শৃঙ্খলা শিখিয়েছে প্রথমত, আর পোস্ট মডার্নিজম আমাকে সেই শৃঙ্খল ভাঙার সিস্টেম শিখিয়েছে। অর্থাৎ দুইটাতেই আমি আবদ্ধ। এছাড়া আ আরেকটা আছে এক্সপ্রেশনিজম। আমার হুম, সেই সিস্টেমের প্রতিও টান রয়েছে, কারণ আমি সেখান থেকে কিছু ব্যক্তিগত অনুভূতিকে দেশ, সমাজ, রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে দিতে পারি। মানে হ্যাঁ। তিনটাকেই আমি সমানভাবে না, ধারণ, এর লালন এর সাথে আমরা এবং আরো 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 প্রয়োগ আরো করতে যুক্ত পারি। করতে পারি। আমরা সুরিয়ালিজম এর কথা বলতে পারি। আপনি ইমপ্রেশনিজম এর কথা বললেন। ইমপ্রেশনিজম, সুরিয়ালিজম, জি, কিউবিজম বিভিন্ন সময়ে তৈরি হয়েছে, কিংবা গথিজম, জি। এরকম অনেক ইজম আমরা দেখতে পারি। এই ব্যাপারটাও আপনি যেহেতু তুললেন, তো কোন ধারার ইজম নিয়ে কি যে কাজ করা হয়েছে, যে আমি এই বইটা পুরো বা আমি এই ১০ টা কবিতা বা দিস ইস কল্ড ওয়ান কাইন্ড অফ এক্সপেরিমেন্ট। যে এরকম এক্সপেরিমেন্ট করা হয়েছে কোন ইজমের উপরে, আমি হয়তো ২০ টা কবিতা লিখেছি কিংবা একটা বই লিখেছি। এরকম কিছু আছে আপনার? বা করেছেন কিনা? আসলে আহ, শুধু ২০টা না, আমার বেশিরভাগ কবিতায় দেখবেন পোস্ট মডার্নিজমের যে ধারাটা, সেই সেই শৃঙ্খল ভাঙার যে একটা আম, প্রবণতা সেই কবিতার মধ্যে আছে। কারণ প্রতিটা লাইন এবং শব্দের মধ্যে কিছু বিষয় দেখবেন সেখানে শুধু নিয়ম ভাঙার, প্রচল ভাঙার একটা টেন্ডেন্সি নিয়ে লেখা। গতানুগতিক যে যারা লিখছে তাদের থেকে দেখবেন কিছুটা আলাদা করা যাচ্ছে বা আলাদা। এইখানে আমি বলেছি যে আমি মডার্নিজম থেকে শৃঙ্খলা শিখে
শিখেছি প্রথমত, এবং সেই শৃঙ্খলকে কিভাবে কৌশলে ভাঙতে হয়, ভেঙে পোস্টমডার্নিজম পোস্টমডার্নিজম রূপান্তর করতে হয়। প্রয়োগ করা রূপান্তর যায় করতে বা হয়। ব্যবহার করা হ্যাঁ, যায়, হ্যাঁ, রূপান্তর করা যায়, সেটাও শিখে ফেলেছি, রপ্ত করেছি। বাহ! বাহ! অর্থাৎ তো দুইটি ধারাই দার আমার কাছে এখন এখন খুব সহজ এবং ভালো লাগার। আমার যেখানে যেটা মনে হচ্ছে যে খুব ভালো শোনাবে, শ্রুতিমধুর হবে, আমি সেখানে সেই বিষয়টা নিয়েই কাজ করছি। না, সেই ধুনটা হ্যাঁ, নিয়েই সাথে কাজ করছি। আরেকটু ব্যাপারে আপনার মতামত জেনে আসি। আমরা ইদানিং বা বেশ কিছু আগেও আমরা দেখতে পেরেছি বা বিনয় মজুমদারের যে অল্প বিস্তর সাক্ষাৎকার পাওয়া যায় সেখানেও তিনি বলেছেন তিনি পড়েছেন আ আ বোধহয় ইঞ্জিনিয়ারিং পড়েছেন। তো ইঞ্জিনিয়ারিং বিষয় বিভিন্ন টেকনিক্যাল ব্যাপার তিনি কবিতায় ব্যবহার করার চেষ্টা করেছেন। তো সেই ধারাবাহিকতায় এখন এসে দেখা যাচ্ছে অনেকে জ্যামিতিক, গাণিতিক এই ধরনের কবিতায় মানে এক্সপেরিমেন্ট বলেন যাই বলেন করার চেষ্টা করছে। এটা নিয়ে বা আপনার মূল্যায়ন বা আপনার মন্তব্য বা আপনার কি হ্যাঁ, আরকি হ্যাঁ, ভাবনা আমার এটা কি? মূল্যায়ন বা আমার মন্তব্য যেটা, এই কবিতাগুলি মূলত নিরীক্ষণধর্মী কবিতা। এখানে হুম, আপনার শুধু বাংলা ভাষার কিছু শব্দ আসবে এরকম না। মনে করেন পৃথিবীতে তো অনেকগুলি বিষয় আছে বাংলার পাশাপাশি। বাংলার পাশাপাশি হুম। যতগুলো বিষয় আছে, সেই বিষয়ের শব্দ, সেই বিষয়ের শব্দকে দিয়ে কেউ যদি কবিতায় খুব সাবলীলভাবে প্রয়োগ করে এবং যথার্থ প্রয়োগ করে একটি সুন্দর বোধ সৃষ্টি করতে পারে, কেন হবে না? সেটা গাণিতিক হতে পারে, সেটা হচ্ছে কেমিস্ট্রির জ্যামিতিক ভাষা হতে হতে পারে। পারে, হ্যাঁ, বায়োলজির হ্যাঁ, ভাষা হ্যাঁ। হতে পারে, সেটা দর্শনের ভাষা না হতে পারে, এখন সেটা ধর্মের এর ভাষা ভেতরে হতে পারে। আমি আমি বলি এখন জনসাধারণ এবং সাধারণ মনে করেন আমি একজন সঞ্চালক, আমি সাধারণ একজন মানুষ, সাধারণ পাঠক। তো আমার মনে কিন্তু বা সাধারণ জায়গা থেকে সাধারণ মনে পাঠক মনে এই ভাবনাটা আসে যে এটা যেহেতু গাণিতিক কবিতা, সুতরাং এই কবিতা দিয়ে কি আসলে কোনো ফর্মুলার সমাধান বা প্রমাণ করা যাবে? কিংবা এটা দিয়ে এই কি আসলে কোনো গাণিতিক কাজ করা যাবে কিনা? এটা নিয়ে যদি একটু খোলসা আচ্ছা, করতেন। গাণিতিক কাজ করা আসলে গণিতের প্রয়োগ তো হচ্ছে আমাদের সংসারের সবকিছুই। এটা আমাদের আসলে চিন্তা করতে হবে। একটি পিঁপড়া যে দেয়াল বেয়ে হেঁটে যাচ্ছে, পিঁপড়া কয়টা পা ফেলছে, এর ভিতরেও কিন্তু গণিত আছে। আমরা কিন্তু সেগুলা মনে প্রশ্ন আনছি না বা করছি না। আমরা খুব সহজভাবে বিষয়টাকে ছেড়ে দিচ্ছি, তাই চলে যাচ্ছে। তো প্রতিটা বিষয়ে কিন্তু গণিত। প্রতিটা হিসেবেই, প্রতিটি বিষয়ে হিসেব আছে, গণিত আছে। আপনি কি হিসেব ছাড়া চলতে পারেন? তো সেইরকম না, 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 গণিত গণিত ছাড়া শেখার। তাল হ্যাঁ, তাল ছাড়া, লয় ছাড়া গাছের পাতাগুলা হ্যাঁ, যে শুকনো হয়ে পড়ে ঝরে যাচ্ছে, সেখানেও গণিত আছে। সবখানেই হ্যাঁ, না, গণিত আছে। আপনি যে প্রতিদিন বাজার করছেন, না, প্রতিদিন না, খাচ্ছেন, না, না, প্রতিদিন। এই আমি বলি এই গণিতটা আছে এটা মানে অনস্বীকার্য। এটা তো অস্বীকার করার কিছু নেই। বাতাস যে বয় তার গতি, তার মাপ, প্যারামিটার সবকিছুই আছে। কিংবা আমরা শ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি, এমনকি কথা বলছি। সবখানে আমরা বের করতে পারবো। কিন্তু দিন শেষে ওই যে প্রশ্নটা থেকে যায় যে আসলে এটা থেকে কোনো যেমন একটা গণিত থেকে একটা ইকুইপমেন্ট করে একটা সমাধানে পৌঁছাচ্ছে। দিস ইস কল্ড প্রমাণিত। আমরাও স্কুল কলেজে যখন পড়েছি যে প্রুভ লিখে দিয়ে এরকম হবে এখন কিনা। তো লেখকের যাই হোক লেখকের সেই লেখকের কিছু ব্যাকগ্রাউন্ড আছে, পড়াশোনার ব্যাপ্তি বলে একটা বিষয় আছে। একজন লেখক যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড হয়ে আসে, তো তার ভিতরে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, সাধারণ ম্যাথ গুলা এগুলা মাথায় কিলবিল করে। তো তিনি যখন কবিতা লিখেন, তখন ওই বিষয়ের হ্যাঁ, প্রয়োগগুলা উনি খেলার মতো করে খেলেন। এখন এই বিষয়টা সাধারণ পাঠকের জন্য একটু জটিল মনে হতে পারে, একটু কিন্তু জটিল মনে হবে। হ্যাঁ, এ কথাও সত্যি, একজন লেখক যদি সাধারণ পাঠকের চিন্তা করে লেখেন, তবে তিনি কিন্তু শুধুমাত্র বাজারি লেখক বলে পরিচিত হবেন। তো এই দেখেন পাঠকের। এখানে আমার 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 একটা মনে পড়লো একটা জিনিস সেটা হচ্ছে আমরা পৃথিবী বিখ্যাত শিল্পী, দার্শনিক বহু গুণের অধিকারী আরকি। লিওনার্দো দা ভিঞ্চি। তো ভিঞ্চির অনেক আর্ট ফর্ম বা ছবি বা দেখা যায় যেমন আমি একটা কৈশোরে লিওনার্দো দা ভিঞ্চির সবচেয়ে যেই ছবিটা আমি তো আর তখন সব দেখিনি কৈশোর বা নেটের যুগ এত বেশি ছিল না। একটা ছবি দেখেছিলাম দ্য ভিট্রুভিয়ান ম্যান। তো সেই মানুষটা হচ্ছে একটা মানুষের স্কেচ করা তার ৪ টা হাত ৪ টা পা। তো তার ভেতরে যেমন একটা ফর্মুলা ছিল, গণিতের ফর্মুলা যে মানুষ যখন তার নাভিকে কেন্দ্রবিন্দু করে হাত সোজা করে দাঁড়ায় এবং পা দুটো এক জায়গায় করে দাঁড়ায়, তাহলে তার হাত থেকে যদি সুতো উপরে নিয়ে মাথা থেকে টানা হয় নাভিকে কেন্দ্র করে তাহলে একটা চতুর্ভুজ হয়। হাতটা যদি একটু উপরের দিকে মেলে দেয় তাহলে সেটা নাভিকে কেন্দ্র করে যদি ঘোরানো হয় কোনো সুতো দিয়ে বা কাঁটা দিয়ে সেটা একটা বৃত্ত হয়। তো এখন যে
গাণিতিক বা জ্যামিতিক যে ফর্মটা আমরা দেখছি, কিংবা এছাড়াও লিওনার্দো দা ভিঞ্চির অনেক আছে, যে হেলিকপ্টারের যে প্রথম মডেল খুঁজে পাওয়া যায়, সে সেখানে স্কেচ করেছে। তো এখনের কবিতায় কি আগামী দিনে, যেহেতু এটা এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট সবসময় বর্তমান ঠিক উপভোগ করতে পারে না বা গ্রহণযোগ্য হয় না, এটা আগামীর জন্য হয়, কারণ সে তো দূরদৃষ্টির মাধ্যমে কাজ করছে। তো ভবিষ্যৎ আপনার কি মনে হয়, মনে হওয়াটা যে এই যে গাণিতিক কবিতা বা জ্যামিতিক কবিতাগুলো তৈরি হচ্ছে এখন বা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে, এটা ভবিষ্যতে গিয়ে এরকম লিওনার্দো দা ভিঞ্চির কাজের মতো সেটা আসলে প্রায়োগিক জীবনেও কাজে লাগবে, অঙ্কে হোক বা জ্যামিতিতে হোক? আমার মনে হয় যেহেতু পৃথিবী প্রতিনিয়ত বদল হচ্ছে, বদলাবে পৃথিবীর, মানুষের বা শিক্ষা ব্যবস্থাও পাল্টাবে, ধীরে ধীরে আমরা সবাই বিজ্ঞানের দিকে ঝুঁকবো বা ঝুঁকছি। তো কেন নয়, যখন কবিতাতেও বিজ্ঞান এসে যাচ্ছে তখন সেটা আরো সুন্দর সাবলীল ভাবেই মানুষ সহজ ভাবেই গ্রহণ করবে। কারণ একটা সময় এই যে একটা সময় বিজ্ঞানের দিকেই মানুষকে ঝুঁকতে হবে। আমরা দেখেন ঘর থেকে শুরু করে কোথায় নাই বিজ্ঞান, সবকিছুতেই তো হ্যাঁ, বিজ্ঞান আছে। বিজ্ঞানে আমরা তো বিজ্ঞানেই তো, বিজ্ঞানের বিজ্ঞানের সাইডে যে বদৌলতে যে একটা লাইভ লাইফ স্ট্রিমিং করতেছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা তো বিজ্ঞানের বদৌলতে। বিজ্ঞানের অবদানে, এটা তো অনস্বীকার্য। তো বিজ্ঞান ছাড়া কোথায় কি নাই। তো কবিতার সাথে হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞান সামঞ্জস্যপূর্ণ হলে না সমস্যার এটা তো কিছু নেই। সামঞ্জস্য আমার আগে মনে থেকেই, হয় না সামঞ্জস্য আরো ভালোভাবে কবি, মানুষ গ্রহণ করবে আর ভবিষ্যতে। আমি, না না, এটা দেখা যায় পৃথিবীর হিস্টোরি যতদূর প্রমাণ বা দলিল পাওয়া যায় তা একটু ঘাটলে দেখা যায় কবিতা বা শিল্পের ফর্ম থেকেই আসলে দর্শনের উদ্ভব হয়েছে, যদি একটু প্যারামেটিক্যাল মানে মোটা দাগে ধরা হয়। আর সেই দর্শনের কারণ একদা তো আর বিজ্ঞান ছিল না, কয়েকশো বছর আগেও হয়তো বিজ্ঞানকে পাওয়া যাবে না, তখন পাওয়া যেত দর্শন। তো দর্শনের আগে ঠিক পাওয়া যেত কি, পাওয়া যেত যে এই শিল্প, এই পেইন্টিং, এই কবিতা, এই কাব্য গান, এর ভেতরেই অনেক তথ্য উপাত্ত এবং জ্ঞান ভান্ডার লুকিয়ে থাকতো। কি বলে, আনন্দের ছলে যাকে প্রেজেন্ট করা হতো। তো সেই ব্যাপারটা চলে এসেছে। তো কবিতা বা শিল্পের সাথে বিজ্ঞান এবং দর্শন ওতপ্রোতভাবে আগেও ছিল, এখনো আছে, আশা করছি ভবিষ্যতেও থাকবে। আর কবিতা বা একজন শিল্পী যেহেতু দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ, তিনি নিশ্চয়ই আজকে দাঁড়িয়ে আজকের কথা বা গতদিনের কথাকে বলবেন না, তিনি আরো সামনে 50 বা 100 বছর আগের কথাই বলবেন। তো যাই হোক, আলাপে আলাপে রাত বাড়ছে, সময় কাটছে, আপনার কথা শুনে খুবই ভালো লাগছে। আর এটা আমি সহ পাঠকদের জানাতে পেরে আরো ভালো লাগছে। দুজন হোক, পাঁচজন হোক, মানুষ শুনে যেন বুঝতে পারে যে কবিতা আসলে কেন কবিরা লেখে, কবিরা যে যা তাই লেখে না, কেন লেখে, তার প্রতি যে আগ্রহ তৈরি হবে এই কথাগুলো শুনে, এটা ভালো লাগার ব্যাপার। তো এখন মনে হয় আমরা আরেকটু আপনার কবিতা শুনি, তারপরে আমরা অন্যান্য আলাপে আবার যাব। আচ্ছা, আমি ছোট্ট একটি কবিতা পড়ি। কবিতার নাম হ্যাঁ হ্যাঁ, খালি অবশ্যই। প্লেট। খালি প্লেট। হুম। ডিনার টেবিলে অশ্রু দিয়ে চামচগুলো ধুয়ে রাখা হয়েছে। ভালোবাসার মেনুতে যে আসনটি সংরক্ষিত ছিল সেখানে আজ বসে আছে অন্য সুখ, অন্য মুখ। মাংস কাটার শব্দে হৃদয় কাঁপে না। ভাষা এখন শুধুই গলিত ধাতু, তুলে রাখা যায় না, আবার ফেলে দেওয়াও যায় না। বাহ, সুন্দর। একজন দেখছি ফৌজি আফরোজ তুলি, তিনি একজন সঙ্গীত শিল্পী, তিনি লিখেছেন, বাহ খুব সুন্দর কবিতা, ভালো লাগলো। অনেক ধন্যবাদ। তার সাথেও আড্ডা হয়েছে, খুব ভালো গান করেন, আমার ভালো লেগেছে ওনার কাছে গান শুনেছি। সাথেই থাকুন। তো শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা যারা দেখছেন দৈনিক আড্ডাবাজি পর্ব 32, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে সাথে অতিথি হিসেবে আছে একজন গুণী কবি, গল্পকার, একজন ঔপন্যাসিক, সম্মানিত অতিথি আজকে আমার মাহফুজা অনন্যা, তার সাথে আছি। তার আহ ব্যাপারে আপনাদের তার কাছে কোনো প্রশ্ন থাকলে মন্তব্যের ঘরে লিখে জানাবেন। তো আমি আপনার সাথে যেহেতু এই বিষয়ে আলাপ হলো, একটা ব্যাপার হচ্ছে, আপনি যেহেতু কম হোক বেশি হোক একটা সম্মানই পাচ্ছেন, সেটা 1 টাকা হোক আর 100 টাকা হোক আর 1 লক্ষ টাকা হোক, এটা কিন্তু একজন লেখকের জন্য খুবই আনন্দের ব্যাপার। আমিও যেহেতু টুকটাক লেখালেখি করি, আমার জন্য এটা খুবই আনন্দের ব্যাপার যখন পাই। তো এখন যেটা হচ্ছে প্রশ্ন, এই যে সম্মানীর ব্যাপারটা আপনি বিগত প্রায় বোধহয় 5-7 বছর বা তারও বেশি রেগুলার প্রত্যেক বইমেলাতেই আপনার সাথে আমার দেখা হয় বা আপনি রেগুলারই যাচ্ছেন, বইমেলা করছেন। তো এখানে এই যে প্রকাশক, লেখক, কবিদের ব্যাপারে আপনি হয়তো একটা জায়গা তৈরি করতে পেরেছেন আপনার।
এরকম কিন্তু আরো অনেক লেখক কবি আছে, তারা জায়গা তৈরি করতে পারেনি। এমনকি তারা পান্ডুলিপি হয়তো 10 জায়গায় দিলে 1 জায়গায় হয়তো ছাপা হয় না 5 বছর পরে। তো এই যে তারা ভালো লেখে, দেখছি হয়তো প্রকাশকও জানে। কিন্তু তার বই বিক্রি হবে না বা অর্থ উঠে আসবে না এইজন্য ছাপাচ্ছে না। সেটা যে বিষয়ক বই হোক। তো এখন প্রকাশক তার ব্যবসার জায়গাটা ভাবছে। তো কাজের জায়গাটা কি সব প্রকাশক ভাবছে কিনা, বা লেখক কবিদের এই সম্পর্কটা কম্বিনেশনটা সুন্দর করে কিভাবে ভালো কাজ আ আ বাজারে আনা যায় এবং সেটা মানুষের কাছে পৌঁছানো যায়, এই ব্যাপারটা যদি আপনি একটু বলতেন ছোট করে আরকি। আসলে একজন লেখক বা কবি ভালো লেখেন কিনা এটা কিন্তু এখন খুব সহজেই অনুমেয় বা অনুধাবনযোগ্য, কিংবা আমরা সহজেই বুঝতে পারি। কারণ একটা প্ল্যাটফর্ম যেটা ফেসবুক, কিংবা ফেসবুকে বেশি ইউজ হচ্ছে। ফেসবুকে একজন কবি বা লেখক কবিতা দিচ্ছে, কিংবা গল্পের অংশবিশেষ দিচ্ছে, ওইখান থেকে কিন্তু প্রকাশক কিংবা আমরা যারা পাঠক, আমরা কিন্তু সব লেখকই খুব ভালো মানের পাঠক বা ভালো পাঠক। আমরা পড়তে পড়তেই কিন্তু লেখকের সারিতে ঢুকছি বা ঢুকেছি। তো সেখান থেকে কিন্তু বোঝা যায়, আমার মনে হয় যারা ভালো লিখছে তাদের অবশ্যই নিয়মিতভাবে লেখাটাকে প্রকাশ করতে হবে। সেটা ফেসবুক মাধ্যম হোক কিংবা সরাসরি গিয়ে দেখানো হোক। এখন আমার মনে হয় সবচেয়ে সহজ মাধ্যম এটাই, যে একটা ভালো লিখলাম, সেটাকে আমি সবাইকে পড়তে না, দিই আমার এখন লিস্টে এর যদি। ভিতরে ছোট, ছোট হ্যাঁ। না, এর ভিতরে হুম, ছোট কিছু প্রশ্ন থেকে যায়। যেমন একটু আগে আমরা আলাপ করলাম আ এক্সপেরিমেন্টাল কাজ নিয়ে। যে জি। এক্সপেরিমেন্টাল কাজটা ঠিক বর্তমানের পাঠক তো তার সংখ্যা খুবই কম। কারণ পাঠকের একটা রুচি তৈরি হয়ে আছে। তো এখন আপনি তার বিপরীতে এমন একটা কাজ করছেন যে রুচির সাথে পাঠক পরিচিত না, কানেক্ট করতে পারে না। জি, সময় লাগবে তার ওই রুচিটা তৈরি এটা হতে। থাকবে, তো এখন এটা হ্যাঁ, থাকবে। তৈরি হতে যে আর শিল্প সময় লাগবে। তো এই শিল্প না, না, আমি একটু শেষ করি। সেটা হচ্ছে তাইলে এখন যারা এই এক্সপেরিমেন্ট কাজ করছে, তো তাদের তো বই বিক্রি বাট্টা হবে না। Facebook এ দিলে হয়তো তার লিস্টে ২,০০০ বন্ধু আছে, কিন্তু সে একটা লেখা দিলে হয়তো ১০ টা মন্তব্য পড়ছে বা লাইক করছে যে ডিজিটাল মাধ্যমে। তো তার গ্রহণযোগ্যতা তো হারাচ্ছে। তাহলে তার কাজগুলোর কি হবে? এক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের আমাদের দেশের প্রকাশকদের কিছুটা, এটাকে কি বলবো, অবহেলা কিংবা সম্পূর্ণই ব্যবসায়ী মনোভাব না নিয়ে শিল্পের প্রতি যে একটা ভালোবাসা টান, বা শিল্পের প্রতি একটা দায়, সেই দায়বোধ থেকে কাজ সেটা করা উচিত। দায়বোধ থেকে কাজ করে না। এর সাথে আরেকটু জানি যে যেমন মনে করেন বইমেলায় আপনি যান, আমিও যাই কম বেশি, থাকি সবসময় দেখি। যে একটা কবি, ঔপন্যাসিক বা গল্পকারের বই বেরিয়েছে, প্রকাশক বের করলো, স্টলে আসলো কিংবা রকমারি অনলাইনেতে দিল কিংবা কোনো লাইব্রেরিতে দিল, তার কাজ শেষ। এখন বাদবাকি বইয়ের প্রচার, প্রকাশ বা কোনো একটা প্রকাশনা অনুষ্ঠান, লেখকের কিন্তু নিজের দায় নিয়ে যেন তিনি বই বের করেছেন সবকিছু তার করতে হবে। তো এই ব্যাপারটাকে আপনি কিভাবে হুম, দেখেন, বা এই কোনো এই পরামর্শ আছে ব্যাপারটা কিনা যেটা কিভাবে সমাধান করা যায়? সম্পূর্ণ দায় যে লেখকের নিতে হবে এমন না, কারণ প্রকাশকের এখানে প্রকাশকের আম, কিছু বিজনেস, কিছুটা বিজনেস এবং কিছুটা শিল্পের দায়, দুই মনোভাব থেকেই তাকে কাজ করতে হবে। আর লেখকের কাজ করতে হবে শিল্পের প্রতি দায়। তো সেইখানে লেখককে শুধু লেখাটা দিয়েই হাত গুটিয়ে বসে থাকলেও কিন্তু এইখানে প্রকাশকের রুটি রুজির ব্যাপারটা চলে আসছে। তো যাতে প্রকাশক আপনার উপর, কোনো লেখকের উপর আহ, মানে হতাশ না হয়ে যায়, যে এই বইটা থেকে আমি যা ইনভেস্ট করলাম, কাগজ কালি কলম যা যা লাগছে, বা একটা বইয়ের পেছনে যতটা খরচ হয়, অন্তত খরচটা উঠে যেন প্রকাশক কিছু এটাকে কি বলবো, কিছুটা আলোর মুখ আপনার লভ্যাংশ, বইটাতে দেখে হ্যাঁ, আলোর মুখ বা একটু একটু লভ্যাংশের চেষ্টা যেন করতে হবে। অধিকারী হতে পারে। কারণ যে হ্যাঁ, বিষয়টা যৌথ, এটা একটা ফ্যামিলির মতো। একটা ফ্যামিলি যেমন শুধু স্ত্রী হলে হবে না, শুধু ভালো স্বামী হলে হবে না, দুজনকেই স্যাক্রিফাইস করে, দুজনকেই সময় দিয়ে, দুজনকেই দায় নিয়ে একটু সাকসেসের পথে না, হাঁটতে কিন্তু হবে। আমরা কিন্তু এই ব্যাপারটা দেখতে পাই। জনমনে অনেক এবং লেখক, কবি মনে অনেক বা লেখক শিল্পী খুব মনে মহৎ একটা কথা প্রশ্ন এবং থাকে। মুখ না, না, বুঝে ঘরে বসে থাকে। প্রশ্নটা দিই। এটা কিন্তু না, না, দায়িত্ব এড়ানো। না, না, দায়িত্ব না, একটা প্রশ্ন থাকেই। যেমন মনে করেন এটা থাকে সেই জায়গা থেকে জানতে চাওয়া যে প্রকাশক আমরা অধিকাংশ বইয়ের ক্ষেত্রে কিছু বই যাদের বই একটু চলে হয়তো তাদের কারো ব্যানার তৈরি করে হয়তো স্টলের সামনে দেয়া হলো কিংবা কোথাও ঝোলানো হলো বা স্টলের উপরে থাকলো। তাদেরকে নিয়ে যাদের বই একটু যাচ্ছে কাজ করা হলো। বাদবাকি যে একটা বই যেমন প্রকাশকের কাজটা কি ছিল যে একজন অপরিচিত কবিকে পরিচিত করা। এই দায়টা তো নিশ্চয়ই
সেটা প্রকাশকের কিছুটা সেটা বা না আমি অনেকটাই বলছি যে বর্তায়। প্রকাশককেও শিল্পমনা হতে হবে, কবি লেখকদের পাশে সম্পূর্ণভাবে সহযোগী মনোভাব নিয়ে দাঁড়াতে হবে, একজন নতুন ভালো লেখককে আলোয় আনতে হবে, তারা যেন ঝরে না পড়ে অবহেলা পেয়ে কিংবা অযত্নে। এই এই বিষয়টা অবশ্যই প্রকাশকের দেখা উচিত, কিন্তু আহ, একজন প্রকাশক পুরোপুরি বিজনেস মানা বা ব্যবসায়ী মন নিয়ে আসলে প্রকাশক হতে হলে আমি বলবো তাকে প্রকাশক না হওয়া উচিত, অন্য বিজনেস করুক। কথাটা কঠিন শোনা গেলেও আমি হুম। আসলে এটাই বলবো। তার মানে মোট, না না না, ঠিক মানে আছে। ব্যাপারটা মোটামুটি বুঝলাম, শিল্পকে আশা করছি কোনোভাবে, সেরকম। জি, যেহেতু এটা বইয়ের বাজার বা হুম। লেখক সৃষ্টির বাজার, যেহেতু এখানে পাঠক তৈরি হয়, লেখক তৈরি হয়, তো এখানে লেখক এবং প্রকাশক উভয়কেই একটি বইয়ের পিছনে সমানভাবে সময় দিতে হবে, সমানভাবে যত্নে থাকতে হবে, সমানভাবে প্রসারে কাজ করতে হবে। হুম হুম হুম। তো যাই হোক, ব্যাপারটা মোটামুটি বুঝলাম। চলেন আপনার আর একটা কবিতা শুনি, চলুন আর একটা আচ্ছা, কবিতা শুনি। তারপরে আরেকটা আমরা কবিতা। অন্য কোনো, আর সময়ের দিকেও একটু খেয়াল, হ্যাঁ হ্যাঁ, সময়ের দিকে আমরা কিন্তু 36 মিনিট পার করছি কথায় কথায়, সময়ের দিকেও একটু খেয়াল রাখতে হচ্ছে। চলুন আপনার আরো একটা কবিতা শুনি। আচ্ছা, এখন যে কবিতাটি পড়বো, কবিতার নাম কনভিনিয়েন্স স্টোর। আচ্ছা। আলো, আলো, কাচের বোতলের ভিতর বন্দি চাঁদ, রাতের শূন্যতা কিনে নেয় এক টুকরো ইনস্ট্যান্ট সুপের গন্ধ। কণ্ঠ, আর কিছু লাগবে? একটি মহাবিশ্ব জেগে ওঠে 2 সেকেন্ড ব্যবধানে। কাঁচ, অদৃশ্য মানুষের নিঃশ্বাস জমে ঝাপসা, যেন অস্থায়ী কবিতার কোলাজ। তাক, চিপস, সিগারেট, নিঃসঙ্গতা সাজানো থাকে সমান্তরাল রেখায়। দরজা, ভেতরে প্রবেশ মানে সমাজের ক্ষুদ্রতম সংজ্ঞা, বাইরে ফেরা মানে শূন্যতার পুনর্বিকিরণ। কনভেনিয়েন্স স্টোর, অপরিচয়ের ভেতর ক্ষুদ্র সভ্যতার অবিরাম মহড়া। বাহ! এটাকে কি বলে? একটা কোলাজ কবিতা আমার মনে হলো। ১ম অবস্থায় একবার শুনে, হয়তো অন্য ইসে পড়লে অন্যভাবে লাগবে। ভালো লাগলো খুব। তো থ্যাংক ইউ। যাই হোক, ফৌজিয়া আফরোজ তুলি লিখেছে, সাহসী কবি বলতে হয়। এগিয়ে চলুন। হ্যাঁ, ধন্যবাদ। আপনিও খুব একজন সাহসী শিল্পী। এইজন্য এখনো শিল্প চর্চা করে যাচ্ছেন। ভালো লাগে এই ব্যাপারগুলো দেখতে। এই কবি মানসিক লেখকদের আসলে মুক সাহসী হতে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই মুক্তিটা আসুক। মনের এই মুক্তিটা আসুক। সমাজের অন্ধত্ব ঘুচে যাক। মানুষ মানুষের পাশে দাঁড়াক। মানুষের শেষ পরিচয় সাদা, কালো। আপনি মাহফুজা অনন্যা, আপনি একজন নারী। আমি তানজির সৌরভ, আমি একজন পুরুষ। এটা কিন্তু সেকেন্ডারি। ১ম আমি একজন মানুষ, তারপরে আমি পুরুষ। ১ম এ আপনি একজন মানুষ, তারপরে আপনি নারী। লিঙ্গটা পরে আসুক। সব শেষে, দিন শেষে আমি যেন কাকে সেদিন বলছিলাম, আমি ভুলে গিয়েছি। আমি জানি না, আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড এ সম্ভবত আপনি কঙ্কাল দেখেছেন। আ কঙ্কাল। তো দুটো কঙ্কাল আমি পাশাপাশি, নারীর কঙ্কাল এবং পুরুষের কঙ্কাল রাখা, আমি কিন্তু দেখে আন্দাজ করতে পারিনি কোনটা নারীর কোনটা পুরুষের। আমার কিন্তু এতটুকু আন্দাজ করতে পেরেছি এটা মানুষের কঙ্কাল। মানে এর ফিলোসফিটা আপনি বুঝবেন আমি কেন বললাম। তো দিন শেষে যে যাই হই না কেন, সাদা, কালো, আ কি বলে, ভেতরে ইতালিয়ান, সবারই সমান বাঙালি, লাগে বা ইন্ডিয়ান, আমরা ভেতরে মানুষ। সবার সমান। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। এই ব্যাপারটাই বোঝাতে চেয়েছি। তো ওই চিন্তার মুক্তির জায়গাটা চলে এলে মানুষ তখন মানুষ হয়ে ওঠে। আমি যেন কবে লিখেছিলাম, আমার ফেসবুকেই বোধহয় আমি পোস্ট করেছি যে মানব সভ্যতার শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে প্রেম আর মনুষ্যত্ব। তো এটা তো আসলে প্রকৃতিতে আমরা খুঁজে পাবো না। এটা মানুষের তৈরি। এজন্যই তো মানুষ আ এত সুন্দর। আমার মনে হয় আরকি। তো যাক, আমরা কবিতা শুনলাম। আরেকটু আলাপে যেতে চাই। ছোট, ছোট কিছু আলাপে। যেহেতু আমাদের সময়ের দিকেও আ আ খেয়াল রাখতে হচ্ছে। সেটা হচ্ছে, আম কই গেল? হুম। রুচি নিয়ে একটু কথা বলতে চাই। যদিও ওখানে অল্প শুনেছি যে আ আপনি একটু টাচ করে গিয়েছেন। আমি অবশ্য ওটা তো আর জানতে চাইনি। ভেবেছি তখন করব, পরে ভুলে গিয়েছি। সেটা হচ্ছে যে একজন লেখক, শিল্পী বা কবি, তার কি পাঠক, দর্শক কিংবা শ্রোতার রুচি অনুযায়ী কাজ করা উচিত? নাকি
শ্রোতার রুচি তৈরি করার দায়িত্ব তার নেওয়া উচিত। এই আচ্ছা, জায়গাটায় আপনি কিভাবে দেখেন বা বলবেন? আমি ছোট একটি কথা দিয়ে শুরু করি। আমি একজন লেখক। আমি লেখক হওয়ার জন্য বা লেখালেখি করার জন্য যা যা করছি, একজন পাঠক কিন্তু ঠিক ততটা কাজ করেন না। পাঠক হচ্ছে স্বাধীন, লেখকের দায় থাকে, পাঠকের সম্পূর্ণ দায় নেই। যেমন আমি একটা কবিতা লিখে ছেড়ে দিলাম, এটা আমার দায় থেকে আমি লিখলাম, কিন্তু একজন পাঠকের দায় নেই সেটাকে পুরোপুরি মাথায় নেয়া কিংবা অনুভূতিতে নেয়া। তার ভালো লাগলে সে পড়বে, ভালো না লাগলে সে পড়বে না, ভালো লাগলে মন্তব্য দিবে, ভালো না লাগলে মন্তব্য দিবে না। এইখান থেকে কেউ যদি, কোনো লেখক যদি পাঠকের মন মতো, মানে পাঠক বুঝবে ঠিক এইরকম কিছু সহজ কিংবা সস্তা, আমি বলবো কিছু শব্দ ব্যবহার করে মনোরঞ্জন করার চেষ্টা করে, তখন সেটাকে বলা হয় বাজারি লেখক। লেখকদের অন্তত তার লেখায়, কবিতায়, শব্দে সব সময় তার নিজস্ব লেখার যে দায় বা সততা, লেখক হিসেবে যে একটা লেখার প্রতি সততা থাকবে, সেই সততা থেকেই লিখে যাওয়া উচিত। আচ্ছা। যাই হোক, মোটামুটি ব্যাপারটা বুঝলাম। তো আর এখন যেটা জানতে চাই সেটা হচ্ছে, শুধু আমি জানতে চাই না, আপনার অসংখ্য পাঠক ভক্তকুলো জানতে চাই যে আগামীতে বইমেলা এবার বোধহয় ডিসেম্বর থেকে শুরু হচ্ছে, ডিসেম্বর থেকে। তো আগামীতে আপনার নতুন কি কি বই বা চমক আপনার পাঠক ভক্তকুল পেতে যাচ্ছে? আচ্ছা, আহ অর্থাৎ যে বইমেলা 2026-এ হওয়ার কথা ছিল, আমরা 2025-এ আরেকটা বইমেলা পেতে যাচ্ছি। হ্যাঁ, এটা দুটো একদিকে দুটো যেমন হচ্ছে, আমরা 25-এ একটা হ্যাঁ, করেছি। একদিকে যেমন একটু মানে এক বছরে দুইবার বইমেলা মানে আনন্দ, সেই হিসেবে আনন্দ। আরেকবার একটু লেখকরা সংকটে পড়েছেন। আর সংকট, সবচেয়ে বড় কথা, এটা দুঃখজনক ব্যাপার, যেহেতু ভাষার মাসে আমাদের বইমেলাটা হয়, ভাষার উপর শ্রদ্ধা রেখেই, সেইখান থেকে আমরা সেই মাসে করতে পারছি না। কিছু রাজনৈতিক জটিলতা কিংবা ভোট, নির্বাচন, এগুলার কারণে এখানে একটু দুঃখজনক ব্যাপার। তারপরেও যদি বইমেলা হয়, এবারের বইমেলায় আমার দুইটা বই আসবে। একটি কবিতার পাণ্ডুলিপি অলরেডি আমি ছেড়ে দিয়েছি, আর খুব শীঘ্রই প্রকাশ করব। আর একটি উপন্যাসের কাজ চলমান, আশা করি বইমেলার আগে হয়ে যাবে, আশা রাখছি। বাহ, বাহ, বাহ! তাহলে খুবই সুসংবাদ, মানে সবার জন্য, আমাদের সবার জন্য। আমরা যারা আপনার ভক্তকুল আছি, পাঠক আছি, আমাদের জন্য আনন্দের ব্যাপার। তো যাই হোক, আমরা যেহেতু গুটি, গুটি পায়ে রাত বাড়ছে, সময় বাড়ছে, আ শ্রোতা দর্শক মণ্ডলী যারা এখনো আছেন বা মাঝে, মাঝে ঢুঁ মেরে যাচ্ছেন, আপনাদের জন্য সবসময় অনেক, অনেক প্রীতি ভালোবাসা। আর আপনাদের ওই যে মাহফুজা অন্যান্যর ভাষায় বলতে চাই, একজন শিল্পী, কবি বা এই ধরনের যারা শিল্প সাহিত্যের আয়োজন করে, তারা ভালোবাসাটাই ১ম এ চায়। পরে বাদবাকি কিছু পেলে পেল, না পেলে না পেল। তো আপনাদের এই ছোটখাটো অল্প বিস্তর যে ভালোবাসা পাই, এটাই মানে এটা সৌভাগ্য আমাদের বা কাছে পরম অনেক, প্রাপ্তি মানে বলি। প্রতিবার মনে হয় হ্যাঁ, তাদের পরম জন্য কাজ পরম করি, তাদের প্রাপ্তি। জন্য লিখি। হ্যাঁ, হ্যাঁ, পরম প্রাপ্তি। তো যেহেতু একদম শেষ পর্যায়ে এসেছি, আর একদম শেষে আপনার কোনো একটা কবিতা পড়ে আমরা আয়োজনটা আজকে শেষ করতে যাচ্ছি। একদম শেষে কি কবিতা শোনাবেন আমাদেরকে? আচ্ছা, একদম শেষে একটি ছোট্ট, আমার কবিতাগুলো ছোট হয়, খেয়াল করেছেন কিনা জানি না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। না, এটা তো হ্যাঁ, আ আ আমরা যে পোস্ট মডার্ন নিয়ে কথা বললাম, এটা পোস্ট মডার্ন এর একটা ধরনও বলা যেতে পারে যে জি ছোট, জি ছোট জি হয়। ব্যাপ্তি জি কম। হুম। জি জি আমি একটি পথকে শুধু শুধু কেন দীর্ঘ করব, যদি খুব সহজ পথে সরাসরি পৌঁছাতে পারি, সেটাই। হ্যাঁ, হ্যাঁ। আমি এখন যে কবিতাটি পড়বো বা শেষ কবিতাটি পড়বো, কবিতার নাম ব্যক্তিত্বের ব্যাধি। আচ্ছা। চামড়ার নিচে লুকিয়ে থাকে বহু ঋতুর গোপন মানচিত্র, কোথাও বসন্তের উল্লাস, কোথাও ঘূর্ণিঝড়ের নীরব ক্ষুধা। হাড়ের ভেতর বসে থাকে অদেখা কক্ষপথের গ্রহ, যারা সংঘর্ষ জন্ম দেয় অচেনা রক্তের লাল জ্যোৎস্না। তখনই বুঝি ব্যক্তিত্বের ব্যাধি, যা এক দেহে বহু স্বরের সংসদ, যেখানে প্রতিটি বক্তৃতা নিজেকে রাজা ভাবতে শেখায়। বাহ! আ আরো একটি সুন্দর কবিতা আমরা শুনে ফেললাম। তো যেহেতু আয়োজনের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, তো আপনি আজকের শ্রোতা, দর্শক এবং সকলের সাথে আপনার বিদায়ী কথন বা শুভেচ্ছা বিনিময় করুন। যারা আমার এই লাইভটি দেখছেন, অর্থাৎ কবি তানজির সৌরভের সাথে, তাদের সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে
অনেক ভালোবাসা, শুভকামনা জানাচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো লাইভ আড্ডায়। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া রইল। আহ, হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনি যে আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমি সহ আমার শ্রোতা মানে আপনার শ্রোতা দর্শক যারা দেখছেন তাদেরকে দিয়েছেন, এজন্য ভালোবাসা কৃতজ্ঞতা রইলো। আর শ্রোতা দর্শক মন্ডলী, আপনারা এতক্ষণ দেখছিলেন দৈনিক আড্ডাবাজি পর্ব 32। আজকে সাথে ছিল একজন গুণী কবি, গল্পকার, ঔপন্যাসিক মাহফুজা অনন্যা। তার সাথে মোটামুটি গল্প করার চেষ্টা করলাম, আড্ডা দেবার চেষ্টা করলাম, তার সাহিত্য ভাবনার জায়গাগুলো আমরা শুনতে পেলাম, আপনাদেরকেও শোনাতে পারলাম। তো যাই হোক, নতুন কোনো আড্ডার পর্বে নতুন কোনো অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত যে যেখানে যে অবস্থায় আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর এবং সত্যের সাথে থাকবেন, এই বলে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। শুভরাত্রি।